1953 সালের 25শে মে শিপটন অ্যাবে ইরি ফার্ম থেকে লিলি চিঠি লিখেছিল তার এক সময়ের বান্ধবী ক্যারোলিনকে। ডিয়ার ক্যারোলিন, অবশেষে তোমার চিঠি পেলাম। কত পয়লামের চিঠিটা পেলাম হাতে। কি যে ভালো লাগছে লিখে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে সময় করে চিঠি লেখার জন্য। আমি বুঝতে পারছি তুমি আমাদের বর্তমান পারিবারিক অবস্থা দেখে আমার কাছ থেকে আর কোনো চিঠি আসুক চাইছো না। তবে তুমি যে চিঠিতে এই কথাটুকু লিখেছো যে তুমি আমার আর ম্যারিয়ানের ভালোর জন্য প্রভুর কাছে প্রার্থনা করছো, সেটা জেনেই আমি ধন্য। আমার আগের চিঠিগুলো আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। যাক, একদিক দিয়ে ভালোই হলো। এই নরফকে আসার পর আমাদের সাথে কি কি ঘটেছে তার যাবতীয় বিবরণ আমার কাছে রইল এই চিঠিগুলোর মাধ্যমে। এই চিঠিগুলো এক প্রকার ডায়েরির মতো থাকবে আমার কাছে। আমি কি ম্যারিয়ানকে নিয়ে আমাদের লন্ডনের বাড়িতে ফিরে যাব? কিন্তু সেখানে গেলেও তো ঝামেলা বাঁধবে। প্রতিবেশীদের নজর থেকে বেশি দিন বাঁচাতে পারবো না ম্যারিয়ানকে। এখানে আসা স্তব বাড়ির কথা খুব মনে পড়ছে আমার। মনে আছে লন্ডন ছেড়ে আসার কিছুদিন আগে আমি বাড়ির পেছনে নিজে পরিশ্রম করে ছোটখাটো একটা সবজি বাগান করেছিলাম। পেঁয়াজ আর বেশ কিছু সবজির বীজ বপন করেছিলাম। এতদিনে নিশ্চয়ই ছোট ছোট চারা বেরিয়ে গেছে সেখানে। খুব গিয়ে দেখতে ইচ্ছে করছে। আবার এখন যেখানে রয়েছে সেই জায়গাটাও খারাপ নয়। সারাদিন রাত সমুদ্রের ঢেউ ভাঙার একটানা শব্দ আর উত্তাম লবণাক্ত বাতাসটা উপভোগ করতে বেশ লাগে। সামনে সামার সিজন আসছে। ম্যারিয়ানের ডেলিভারি টাইম ক্রমশ এগিয়ে আসছে। এখনো বুঝতে পারছি না বাচ্চাটা হবার পর বাবা আমাদের কি করতে আদেশ দেবে। কি প্ল্যান সাজিয়ে রেখেছে নিজে কিছু বুঝতে পারছি না। হয়তো কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে বলবে। দেখা যাক। কাজের ফাঁকে যখনই একটু একটু সময় পাই এই প্রশ্নগুলোই আমার মাথায় ঘোরে। ম্যারিয়ানের অবশ্য ইচ্ছে বাচ্চাটাকেও নিজের কাছেই রেখে দেবে। ও আজ আমায় আবার নতুন কথা শুনিয়েছে। শুনে ঘৃণায় বিস্ময় রি করে উঠেছিল আমার গা। সেদিন ও আমায় বলেছিল ওর বাবা একজন কৃষ্ণাঙ্গ নাবী, যার সাথে ওর পরিচয় ডকে হয়েছিল। কিন্তু আজ আমার শোনালো যে ওর বাবা গ্যারাইটি থিয়েটারের একজন অ্যাক্টর। ম্যারিয়ান তার অভিনয়ের খুব ফ্যান ছিল, তাই তার সাথে স্ক্যান্ডাল করে বসেছে। তুমি ভাবো ক্যারোলিন, ওর এইরকম এক একটা কথা আমার মনের উপর কিরকম চাপ ফেলছে। পরে হয়তো আবার শুনবো সন্তানের বাবা কোনো সার্কাস পার্টির কলাকুশলী, আবার পরে হয়তো শুনবো সন্তানের বাবা কোনো নামী পপ তারকা। এইরকম সপ্তাহে সপ্তাহে বাচ্চার বাবার পরিচয় পাল্টাবে। শুনতে শুনতে আমি হয়তো খুব শিগগিরই পাগল হয়ে যাব। মনে হয় সেদিন বেশি দূরে নেই যেদিন আমি পাগলা গারদে যাব। শুধু একটাই সান্ত্বনা যে ও বাচ্চাটাকে পেটের মধ্যেই মেরে ফেলবে বলে আর আমাকে কোনো রকম থ্রেট করেনি। কিন্তু ওর আচরণে দিন দিন আমি উন্মাদ দশা প্রাপ্ত হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। আমি ওকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি বাচ্চাকে আমাদের পরিবারে রাখা চলবে না। তাকে এমন একটা ভালো ফ্যামিলিকে দান করে দিতে হবে যে পরিবারে কোনো সন্তান নেই, যে পরিবার একটা সন্তানকে দত্তক নিতে খুব ইচ্ছুক। এরকম একটা পরিবারে যাবে ম্যারিয়ানের সন্তান। দুদিন আগে আবার একটা বিশ্রী কাণ্ড করে ফেললো। কদিন ধরে লক্ষ্য করছিলাম ওর চুলগুলো বেশ বড় হয়ে গেছে। তাই ওর চুলগুলোকে আমি ঘরে কাঁচি দিয়ে কেটে ছেটে শর্ট করে দিয়েছিলাম। ওর চুল ছাঁটা হয়ে গেলে ও আমায় বলল এবার ও আমার চুল ছেঁটে দেবে। কেন যে ওর কথায় রাজি হয়ে গেলাম আজও বুঝতে পারি না। ও কি করলো জানো? ওই ধারালো কাঁচিটা দিয়ে আমার ডান কানের দিকের কিছুটা চুল আর বাম কাঁধের দিকের কিছুটা চুল কেটে ফেলল। ফলে আমাকে কিরকম যেন বোকা বোকা হাস্যকর দেখাতে লাগলো।
আমি চেঁচিয়ে উঠতেই ম্যারিয়ান বিকট ভাবে হেসে উঠল। ভয়ঙ্কর সেই হাসি, অপ্রকৃতিস্থের মতো হাসি, মনে হচ্ছে মেন্টাল অ্যাসাইলামের কোনো উন্মাদ। হাসছে আর কাঁচিটাকে আমার সামনে একবার খুলছে একবার বন্ধ করছে, যেন ভয় দেখাতে চাইছে আমাকে। তারপর এক সময় বোধহয় ক্লান্ত হয়ে কাঁচিটা ঘরের একদিকে ছুঁড়ে ফেলে নিজের বিছানায় গিয়ে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল। আমি ছুটে গেলাম ঘরের ওই দিকে যেখানে ছুঁড়ে ফেলেছিল কাঁচিটা। ওটাকে পেয়ে চটচট আমার নিজের চুলগুলোয় কাট ছাড় দিতে লাগলাম। চেষ্টা করলাম অসমান ভাবে কাটা চুলগুলোকে সমান করা, কিন্তু তবু ঠিক কায়দা করে উঠতে পারলাম না। আমাকে একই রকম হাস্যকর দেখাতে লাগলো। আসলে আমার চুলগুলোকে এমন দশা করে কেটে দিয়েছি যাতে আর আমি কোনোভাবেও আর ম্যানেজ না করতে পারি। এইভাবেই এখানে চলছে আমার জীবন। কেন একটা অপ্রকৃতিস্থ মানুষকে নিয়ে আমার একা একা কাটাতে হচ্ছে। প্রার্থনা করি আমার মতো জীবন যেন আর কারো না হয়। আমি ক্রমশ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছি। আমি এখন বাড়ি ফিরে যেতে চাই। আর কিছু লিখতে পারছি না। ঈশ্বর তোমার সঙ্গে থাকুন। প্রার্থনা করো আমার জন্য। ইতি লিলি। এক সপ্তাহের ভেতর সত্যি সত্যি সেই রুবির ঘরটার দেওয়ালের ফায়ার প্লেসের দিকটায় প্লাস্টার করে দিলেন মার্থার কটেজ মালিক মিস্টার রব মাউন্টফোর্ড। তাও সে বড় অদ্ভুতভাবে। মার্থা স্টাডি রুমে ব্যস্ত, ছোট্ট রুবিকে নিয়ে মিসেস স্টকওয়েল এদিকে ব্যস্ত। ঠিক তখনই জনা দুই মিস্ত্রিকে নিয়ে ঝড়ের বেগে কটেজের ভেতর ঢুকে গেলেন মিস্টার মাউন্টফোর্ড। মার্থা বা বাড়ির আর কারোর সাথে একটিও বাক্য ব্যয় না করে তিনি মিস্ত্রিদের নিয়ে সোজা চলে গেলেন রুবির ঘরটিতে। ব্যাপারটা বাস্তবিকই অবাক করল মার্থাকে। মিসেস স্টকওয়েলও আশ্চর্য হয়ে গিয়েছিলেন মিস্টার মাউন্টফোর্ডের এই আচরণে। লোকটা যেন কেমন। হোক সেই এ বাড়ির আসল মালিক আর মার্থা এখানে ভাড়াটে মাত্র, তবু কাজ শুরু করার আগে একবার মার্থার সঙ্গে কথা তো বলে নেওয়া উচিত ছিল তার। মার্থা ওকে কি বলবে ভেবে পেল না। আসলে আজকাল সে খুব ক্লান্ত থাকে, রাতে একেবারেই ভালো ঘুম হয় না ওর। সেই ঝড়ের রাতের বিচিত্র অভিজ্ঞতার পর থেকে সে একটা রাতও এ বাড়িতে ভালো করে ঘুমোতে পারেনি। তাই মনে মনে মিস্টার মাউন্টফোর্ডের ওপর বিরক্ত হলেও মুখে কিছু বলতে ইচ্ছে হলো না ওর। শুধু সে নিজের নয়, ইদানিং লক্ষ্য করেছে ছোট্ট রুবিও রাতে ঘুমোতে পারে না। প্রায় রোজ রাতেই জেগে উঠে কাঁদতে শুরু করে মেয়েটা। মার্থাকে তখন ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে ওর ঘরে যেতে হয়। সে লক্ষ্য করছে রুবি যেন দিন দিন কেমন ভীত হয়ে পড়ছে। কিছুতেই একা ঘরে থাকতে চায় না, সবসময় চায় তার মা তার কাছে থাকুক। আশ্চর্য, ছোট্ট মেয়েটাও কি তার মতো ভয় পাচ্ছে এ বাড়িতে? কিন্তু মার্থা বুঝতে পারে কিছু একটা রহস্য এ বাড়িতে আছেই, কিছু না কিছু গণ্ডগোল এখানে আছেই। কিন্তু কি সেটাই ওকে জানতে হবে। আজকাল মার্থার প্রায় রোজ রাতেই ঘুম ভেঙে যায়। স্পষ্ট মনে হয় ঘরে যেন কেউ আছে, অন্য কেউ। তাকে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় তার নিঃশব্দ উপস্থিতি। আরও নানা রকম শব্দ কানে আসে। ফ্লোরবোর্ডের একটানা মজমজ শব্দ, কাঠের তক্তাগুলো মাড়িয়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে সারা বাড়িতে। কানে আসে চাপা গলায় কারোর অস্পষ্ট ফিসফিস শব্দ। তারপরেই শোনা যায় ওপাশের ঘর থেকে রুবির ভয় পাওয়া গলায় কান্নার শব্দ। ব্যাস, বাকি রাতটুকুর জন্য মার্থার ঘুমের দফারফা। কিন্তু আরও মুশকিল দেখা দিল। দেওয়ালের গায়ে প্লাস্টারের কাজ করার পরেও সেই দেওয়ালের ভেতরের আওয়াজ এতটুকু থামল না, বরঞ্চ আগের তুলনায় তা যেন আরও বেড়ে গেল, আরও উগ্র, আরও প্রবল আকার ধারণ করল।
রুবিকে ঘুম পাড়াতে মার্থা ঘুমিয়ে পড়ে, কিন্তু বাকি রাতটুকু মার্থাকে জেগে বসে থাকতে হয়। তার চোখে আর ঘুম আসে না। অসহায়ভাবে ভোরের প্রতীক্ষা করা ছাড়া আর করণীয় কিছু থাকে না। তখনই সে শুনতে পায় ঘরের দেওয়ালের ভেতর থেকে সেই রকম আওয়াজ ভেসে আসছে। কিছু যেন বাইরে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। মাঝে মাঝে থেমে যায় শব্দটা, তারপর আবার নতুন উদ্যমে শুরু হয় সেই রহস্যজনক শব্দ। রাতের পর রাত এমনটাই ঘটে চলেছে এ বাড়িতে। অসহ্য লাগে মার্থার। ওর মনে হয় এই বাড়িটা ওকে খুব শিগগিরই অসুস্থ করে ফেলবে। দিনের বেলা কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। দিনের উজ্জ্বল আলো এই কটেজ, যেখানে যে কারোর কাছে একটি অতি মনোলোভা নিবাস, কিন্তু রাত হলেই যেন এখানকার একটা অন্যরকম রূপ। পুরো জায়গাটা ঘিরে তখন দানা বাঁধতে শুরু করে একটা অজানা রহস্য আর ভয়। একটা অজানা ভয় যেন শরীর কুঁকড়ে আসতে চায়। তখন খালি মনে হয় বাড়িটায় শুধু সে আর রুবি ছাড়াও আরও যেন কেউ রয়েছে, সংখ্যায় এক বা একাধিক, যাদের খালি চোখে দেখা যায় না, এমনকি অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, কিন্তু তারা আছে। এ বাড়ির কোণে কোণে রহস্যময় আলো ছায়ার ঘেরাটোপের মধ্যে গা মিশিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা, কায়াহীন দেহ নিয়ে। শুরু হয় নানা রকম রহস্যময় শব্দ, যা শুনলে অতি বড় সাহসীরও গায়ের রোম খাড়া হয়ে উঠতে বাধ্য। কতদিন মার্থা নিজের মনকে প্রবোধ দিতে চেয়েছে এই ভেবে যে জোরে বাতাস দিলে নড়বড়ে পুরনো ফ্লোরবোর্ডে ওরকম শব্দ ওঠে, কিন্তু তারপরেই তার মন যেন প্রতিবাদ করে বলে ওঠে, তাহলে দিনের বেলায় ওরকম শব্দ শোনা যায় না কেন? সমুদ্রের উদ্দাম হাওয়া তো দিনের বেলা তো বয়ে আসে, তাহলে তখন কেন কোনো শব্দ শোনা যায় না? উত্তর দিতে পারে না মার্থা। সত্যি এর উত্তর ওর কাছে নেই। রাত হলে যে শব্দ কানে আসে, দিনের বেলায় তা শোনা যায় না। এর কি ব্যাখ্যা হতে পারে? মার্থা ক্রমশ বুঝতে পারে এই বাড়িটা অচিরেই তাকে হয়তো উন্মাদে পরিণত করে ফেলবে। যে বাড়িকে ঘিরে একসময় সে নিজের একাকী স্বাধীন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিল, এখন সেই বাড়িটাই তাকে যেন নানাভাবে ভয় দেখাতে শুরু করেছে। এখন সে তার গল্পের নেক্সট লাইন কি হবে তা নিয়ে ভাবার এতটুকু অবকাশ পায় না, বরঞ্চ তার মন সারাদিন এই বাড়িটাকে নিয়েই চিন্তা করে। তার যত চিন্তা, যত ভাবনা এই বাড়িটাকে ঘিরে। রাত আসে যায়, মার্থা নির্ঘুম অবস্থাতেই কাটিয়ে দিতে থাকে একটার পর একটা রাত। যেসব আওয়াজ তার কানে আসে সেগুলোর ব্যাখ্যা খাড়া করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো ব্যাখ্যাই তার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। দিনের পর দিন তার স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখতে পায় তার দু চোখের কোলে কালি পড়েছে, রাতের পর রাত নির্ঘুম অবস্থায় কাটানোর ফল। এরই মধ্যে এক রাতে রুবির ঘর থেকে আবার সেই কারোর পায়ের শব্দ শুনতে পেল মার্থা। ঠিক সেই এক রাতে যেরকম শব্দ তার কানে এসেছিল, কেউ যেন পা চেপে চেপে ঘরের ফ্লোরবোর্ড মারিয়ে এগোচ্ছে ধীরে ধীরে রুবির খাটের দিকে, ঠিক সেই রকম শব্দ আজ রাতেও মার্থা শুনতে পেল। কিন্তু মার্থা ভ্রুক্ষেপ করল না, উঠে গিয়ে মেয়ের ঘরে ব্যাপার কি দেখতেও গেল না। সে জানে ঘরে গিয়ে সেদিনের মতো কাউকেই দেখতে পাবে না সে। পরপর 3 রাত একই ব্যাপার ঘটল। আবার আরেকদিন শুনতে পেল কোনো একটা ঘরে একটা চেয়ার যেন তড়াম শব্দ করে মেঝেতে আছড়ে পড়ল। ঠিক মনে হলো কেউ যেন চেয়ারটাকে শূন্যে তুলে আছড়ে ফেলল মেঝেতে। তবু মার্থা উঁকি মেরে দেখতে গেল না। সে শুধু জানে এই হথর্ন কটেজ বা ইরি ফার্ম অন্য আর 10টা বাড়ির মতো নয়।
এই জায়গায় কিছু একটা ব্যাপার আছে। দিনের বেলায় অন্য বাড়িগুলোর মতোই সাধারণ একটা বাড়ি, কিন্তু রাত হলেই এর ভেতর আর বাইরের পরিবেশ একটা অন্যরকম রূপ নেয়। এরপর এক রাতে যা ঘটল, তারপর থেকে মার্থার মনের ভেতরে সব সন্দেহে নিরসন হয়ে গেল যে বাড়িতে কিছু একটা ব্যাপার আছেই। সেদিন সন্ধ্যাবেলা রুবি লিভিং রুমের ম্যাট্রেসের ওপর বসে বোর্ড গেম খেলছিল। মার্থা দোতলায় ওর ঘরের বিছানা ঠিক করে বেবি নাইট ল্যাম্পটা জ্বেলে রেখে ওর ঘরের বাইরে আসতেই কিরকম একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো তার। যেন মনে হতে লাগলো সব কিছু ঠিক থেকেও যেন ঠিক নেই। এই ধরনের অনুভূতি ওর আগেও হয়েছে, তাই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব না দিয়ে ঘরের দরজাটা টেনে দিয়ে একতলায় যাবার জন্য সিঁড়ির দিকে আসতেই হঠাৎ শুনতে পেল সেই আওয়াজটা। সেই আওয়াজ যা গত কয়েকদিন ধরে ওকে পাগল করে তুলছে। এবারে একেবারে ওর পেছনেই হচ্ছে সেই শব্দটা। নিজের মনেই বলে উঠল মার্থা, না, এ হতে পারে না, আমি ভুল শুনছি। কিন্তু তার মন বলল, না, যা শুনছে ঠিকই শুনছে। হ্যাঁ, কেউ একটা রয়েছে ওর পেছনে। ল্যান্ডিংয়ের ফ্লোরবোর্ড মারিয়ে এক পা দু পা করে এগিয়ে আসছে ওরই দিকে। শ্বাস প্রশ্বাস মুহূর্তে দ্রুততর হয়ে উঠল মার্থার। এত ভয় পেয়ে গেল সে যে ঘাড় ঘুরিয়ে যে পেছনে দেখবে সেই সাহসটুকুও রইল না ওর। পেছনে ওদিকে ফ্লোরবোর্ডের ওপর মৃদু ক্যাচ ক্যাচ শব্দ ক্রমশ এগিয়ে আসছে এদিকে। মার্থা দম বন্ধ করে বজ্রাহতের মতো স্থির হয়ে দাঁড়িয়েই রইল সিঁড়ির মাথার ওপর। সে বুঝতে পারছে হয়তো পেছন ফিরেও কাউকে দেখতে পাবে না সে, কিন্তু না দেখতে পেলেও কেউ একটা রয়েছে তার পেছনে। সে টের পেল শব্দটা মাঝে মাঝে থামছে, আবার মাঝে মাঝে শুরু হচ্ছে। মার্থার গা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। এই গ্রীষ্মেও হঠাৎ সেই রকম প্রচণ্ড শীত করতে শুরু করলো, যেন কোনো তুষার ঢাকা অঞ্চলে রয়েছে সে। ঠিক সেই ঝড়ের রাতে পাপ থেকে ফিরে তার যেরকম শীত করছিল, আজও সেই রকম শীত করছে তার। হাত পা এক চুল নাড়াতে পারছে না সে। নিজের দেহের ওপরই এখন আর ওর কোনো নিয়ন্ত্রণ নেই, যেন হঠাৎ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে সে। ও যা শুনছে তা কি ঠিক শুনছে? অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো মার্থা। বুঝতে পারছে সে এখনই হয়তো একটা চরম বিপদের মুখোমুখি হতে যাচ্ছে সে। যে কোনো সময় তার সাথে খারাপ কিছু ঘটে যেতে পারে। এই সময় নার্ভাস ব্রেকডাউন হলে চলবে না। হঠাৎ শিউরে উঠল মার্থা। কোত্থেকে একটা ঠান্ডা হাওয়া ওর দেহের ওপর আছড়ে পড়ে ওকে যেন কাঁপিয়ে দিয়ে গেল আপাদমস্তক। আর তারপরেই শুনল খুব কাছেই কোথায় যেন ছোট ছোট পায়ে কেউ যেন দৌড়ে চলে গেল। সর্বাঙ্গ কেঁপে উঠল মার্থার। রুবি নিচে লিভিং রুমে, তাহলে এই দোতলা ল্যান্ডিংয়ে ওটা কার পায়ের শব্দ শুনল সে? স্পষ্ট বুঝতে পারল ছোট কোনো বাচ্চা যেন দৌড়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেল, আবার ও প্রান্ত থেকে ছুটে এসে তার পেছন দিক দিয়ে দৌড়ে কোথায় যেন চলে গেল। মনে হলো যেন রুবির ঘরের দিকে চলে গেল, আবার ওখান থেকে বেরিয়ে এসে আবার যেন কোথায় চলে গেল। রুবির ঘর থেকে পায়ের আওয়াজটা বেরিয়ে এসে ওদিকে কোথায় যেন মিলিয়ে গেল, আর শোনা গেল না সেই আওয়াজ। সিঁড়ির একেবারে মাথায় বাজ পড়া রোগীর মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে মার্থা। পা দুটো তার কাঁপছে ঠক ঠক করে। কিন্তু এ সময় তাকে সিঁড়ি দিয়ে দৌড়ে নামলে চলবে না, তাহলে নিজেরই বিপদ হতে পারে। তবে যত শিগগির সম্ভব
তাকে নিচে নেমে এসে লিভিং রুমের উজ্জ্বল আলোর বৃত্তের মধ্যে ফিরে যেতে হবে। অন্ধকারে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। কতক্ষণ পর শক্তি সঞ্চয় করে মার্থা ধীরে ধীরে সিঁড়ির রেলিং ধরে এক পা করে নামতে লাগলো নিচের দিকে। লিভিং রুমে এসে সে দেখল রুবি নিজের মনে পুতুল খেলায় ব্যস্ত। মাঝে মাঝে চোখ তুলে টিভির পর্দার দিকে তাকাচ্ছে। উপরে যে এত কাণ্ড হয়ে গেল 7 মাসের অবুঝ শিশু রুবি একটুও টের পায়নি। লিভিং রুমে এসে মার্থা লিভিং রুমের দরজা শক্ত হাতে এঁটে বন্ধ করে দিল। টিভি দেখার দিকে মন রইল না তার। সুইচটা অফ করে দিয়ে রুবিকে কোলে তুলে নিয়ে জানলার কাছে সোফাটা এসে বসল সে। একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর আবার শুরু হলো চিন্তা ভাবনা। কি ঘটছে এসব বাড়িতে? কি শুনল সে এতক্ষণ একটু আগে? ওই শব্দ তো আর অন্য কিছুর হতে পারে না। ওটা যে কোনো বাচ্চারই পায়ের শব্দ, তা স্পষ্ট, যে কেউ শুনলে তা বুঝতে পারবে। কিন্তু এর কি ব্যাখ্যা হতে পারে? মার্থা চেষ্টা করলো মন থেকে সবকিছু ঝেড়ে ফেলে দেবার, কিন্তু মুশকিল দেখা দিল। যতই মন থেকে ব্যাপারটা মুছে ফেলার চেষ্টা করছে, ততবারই ওই পায়ের আওয়াজটা বাঁধা রেকর্ডের মতো রিপ্লে হচ্ছে তার মগজের ভেতর। পায়ের আওয়াজ, কারোর পায়ের আওয়াজ, কোনো ছোট বাচ্চার। কিন্তু তা কি করে হবে? এ বাড়িতে তো তারা দুজন ছাড়া আর কেউ নেই। কিন্তু তবু ওটা কারোর পায়ের আওয়াজ ছাড়া অন্য কিছুর শব্দ হতেই পারে না। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।